মাত্র 10 মিনিটে মারা গেছে 350 লোক। Yeah. 10 মিনিটে এই সময়ের সবচেয়ে কঠিন, সবচেয়ে ব্যাপক হামলা করেছে ইসরায়েল লেবাননে, বৈরুতে, অন্যান্য শহরে। যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে যে কোনো ধরনের হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে। কমিটমেন্ট টু নন অ্যাগ্রেশন। ইরানিয়ান অ্যাসেট যা কিনা ফ্রিজ করা হয়েছে তা আনফ্রিজ করতে হবে এই আলোচনা শুরুর আগে। মানে এখনই আমেরিকাকে তারা যে ইরানি সম্পদ, ব্যাংক অ্যাকাউন্টস বা অন্যান্য অ্যাসেটস ফ্রিজ করে রেখেছে তা অবমুক্ত করতে হবে। এ না করলে তারা আলোচনা যাবে না, বলছে ইরান। ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট। তিনি অনেক হুমকি ধামকি দেবেন, কিন্তু ওই যে আমাদের মফস্বলে কিংবা পাড়ায় যখন কোনো নিজেদের মধ্যে গ্যাঞ্জাম হতো, তখন একজন বলতে আমার ধরিস, তাহলে কিন্তু আমি খেয়ে ফেলবো, এরকম অবস্থা। Will this ceasefire hold? এটি কি থাকবে কিনা? কারণ সিজফায়ার বিটুইন ইউনাইটেড স্টেটস, আমেরিকা এবং ইরানের এটি শুরু হয়ে গেছে, ঠিক আছে, আমরা একটা ধরে নাম। কিন্তু এই যে কারেন্ট টেনশন, কনফ্লিক্টিং স্টেটমেন্ট বোথ সাইড থেকে আমরা শুনতে পাচ্ছি, দু দলই বিজয় ঘোষণা করেছে নিজেদেরকে। আপনি কি বিশ্বাস করেন যে এই সিজফায়ার অ্যাকচুয়ালি হোল্ড করবে, স্থায়ী হবে এটি, নাকি ইট ইস অনলি এ টেম্পোরারি পজ বিফোর ইসরায়েল স্টার্টস অ্যাক্টিং আপ অ্যাগেন? ধন্যবাদ হাবিব ভাই। নকি ভাই, সালাম আলাইকুম। হাবিব ভাই, 2015 সালে যখন ওবামার সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়, সেই চুক্তি করতে সময় লেগেছিল 18 মাস। 18 মাস তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছেন। একটা ইস্যু ছিল মাত্র, পারমাণবিক ইস্যুটা ছিল। আর এখানে আমরা 10টা মেজর ইস্যু, যে বিষয়ে দুপক্ষ একমত নয়। 2 সপ্তাহে তারা সম্মত হয়ে যাবেন? কূটনৈতিক নেগোসিয়েশন জটিল, বহুমাত্রিক একটি প্রক্রিয়া। বসলাম আর সিদ্ধান্ত কিন্তু হয় না। যে দলটি পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কেউই কূটনীতিক নন। আছেন কে? আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আছেন, আছেন স্টিভ উইটকফ, তিনি একজন বিল্ডার, ব্যবসায়ী মানুষ, প্রেসিডেন্ট সাহেবের সাথে তিনি বাড়িঘর বানান। আছেন প্রেসিডেন্ট সাহেবের জামাতা, একজন বিটকয়েন ব্যবসায়ী। আপনি কি আশা করেন যে এদের পক্ষে সম্ভবপর এই জটিল বহুমাত্রিক সমস্যাগুলি বোঝা এবং সমাধান করা? আমার মনে হয় না। এটা 1 নম্বর। 2 নম্বর, নতুন শর্ত যুক্ত করেছে ইরান, যা কিনা পুরো আলোচনাটাকে কিন্তু ভেস্তে দিতে পারে, স্ক্যাটল করতে পারে। একটা হচ্ছে কি লেবানন ইস্যুটা আপনি উল্লেখ করেছেন, আমি সেখানে একটু এখনই আসছি। আর নতুন আজকে তারা গতকাল তারা জানিয়েছে যে ইরানিয়ান অ্যাসেট যা কিনা ফ্রিজ করা হয়েছে তা আনফ্রিজ করতে হবে এই আলোচনা শুরুর আগে। মানে এখনই আমেরিকাকে তারা যে ইরানি সম্পদ, ব্যাংক অ্যাকাউন্টস বা অন্যান্য অ্যাসেটস ফ্রিজ করে রেখেছে তা অবমুক্ত করতে হবে। এ না করলে তারা আলোচনা যাবে না, বলছে ইরান। প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বলেছেন যে এখন শর্ত আরোপ করা মোটেই ঠিক হচ্ছে না। তিনি হুমকি দিয়েছেন যে আমাদের সৈন্যবাহিনী কিন্তু তৈরি আছে, তারা সবাই কিন্তু সমুদ্র সীমার মধ্যেই আছে, দে ক্যান স্টার্ট ফায়ারিং এনি মোমেন্ট, যদি এই আলোচনা ভেস্তে যায়। তবে যে জিনিসটা মাথায় রাখা দরকার হচ্ছে যে উভয় পক্ষই চায় কিন্তু যুদ্ধ রিজিউম না করতে। এসবই পশ্চারি। যা যা দেখছি এই মুহূর্তে আমরা সবটাই হচ্ছে গিয়ে মাঠ দখলের চেষ্টা, আলোচনায় সুবিধাজনক অবস্থানে যাওয়ার চেষ্টা। কেমন? যেমন ধরা যাক লেবানন ইস্যুটা, ইরান বলছে যে আমরা আমাদের মূল প্রস্তাবে উল্লেখ করেছিলাম যে এই যে সিজফায়ার বা যুদ্ধবিরতি, তাতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং পাকিস্তানও শাহবাজ শরীফ জানিয়েছেন হ্যাঁ, এই চুক্তিতে, এই শর্ততে এটা ছিল। এবং এই আমরা যে এগ্রিমেন্টটা দিয়েছি আমেরিকাকে, তাতে এটা ছিল। জেডি ভ্যান্স হাঙ্গেরিতে ছিলেন। হাঙ্গেরিতে তিনি বলেছেন যে একটা অনেস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অনেস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানেটা কি? যে আমরা, ইরান ভাবছে এই চুক্তিতে লেবানন আছে, আমরা ভাবছি চুক্তিতে নেই। এই লেভেলের আলোচনায় কখনো কি অনেস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং পসিবল? এটা কি একজন লোকের চোখে পড়বে, নাকি পুরো সিস্টেম এটাকে রিভিউ করবে? ফলে এই সব আর্গুমেন্ট কিন্তু ধোপে টিকবে না। ইরানের যে বক্তব্য আমি দিয়েছি
পুরনো ডকুমেন্ট, পাকিস্তানের সাথে কথা বলো, দেখবে সেখানে আছে। এবং এটা কেন ঘটছে? আপনারা দেখেছেন যে গতকাল কিন্তু সবচেয়ে মারাত্মক আক্রমণ ১০ মিনিটে, মাত্র ১০ মিনিটে মারা গেছে ৩৫০ লোক। ইয়া ১০ মিনিটে এই সময়ের সবচেয়ে কঠিন, সবচেয়ে ব্যাপক হামলা করেছে ইসরায়েল লেবাননে, বৈরুতে, অন্যান্য শহরে, এবং ৩৫০ লোক মারাই গেছে। কত লোক যে আহত হয়ে পড়ে আছে ভবনের নিচে আমরা জানিও না। কেমন? ইসরায়েল কেন করছে? ইসরায়েল বলছে যে আমাদের কিন্তু চুক্তি হয়নি। ইসরায়েল বলছে আমাদের সাথে এই যে শান্তি বিরতি, যুদ্ধবিরতি চুক্তি আপনারা করছেন, তার মধ্যে আমি নেই। এবং অ্যাজ এ রেজাল্ট আমেরিকার সাথে নেতানিয়াহুর এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। মিনওয়াইল ইউরোপিয়ানরা খুব চাপ সৃষ্টি করেছে, কঠোর ভাষায় ইসরায়েলের আক্রমণ করেছে। এবং এই সমালোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে আজকে ইসরায়েল জানিয়েছে তারা কথা বলা শুরু করবে উইথ দ্য লেবানিজ গভর্নমেন্ট। অবজেক্টিভটা হবে হেজবুল্লাহকে ডিজার্ম করা। ওয়াই, কেন ডোনাল্ড ট্রাম্প এগ্রি করলেন এই ডিএলএ? এটি একটি বড় প্রশ্ন। কারণ যেই মানুষ বলছেন আমি মানে ৫,০০০ বছরের সভ্যতাকে, ফরগেট অ্যাবাউট দ্য আয়াতুল্লাহ, ফরগেট অ্যাবাউট দ্য ইরানি রেভলিউশন গার্ড, ফরগেট অ্যাবাউট দ্য অপোজিশন, উনি বলছেন যে উনি আসলে একটি সভ্যতাকে মুছে দিবেন। সেই লোক শেষমেশ এসে রাজি হলেন একটি ডিএলএ। কিন্তু রিপোর্ট বিভিন্ন জায়গায় সাজেস্ট করছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে আর্জেন্টলি কোনো উপায় খুঁজছিলেন, অফরেন রাস্তা খুঁজছিলেন বের হয়ে যাওয়ার, যাতে করে অ্যাভয়েড করা যায় একটি দীর্ঘায়িত যুদ্ধ। সো ইফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন রিজেক্টস, তারা যে রিজেক্ট করছেন ইরানের যে কন্ডিশনস ইতিমধ্যে, তাহলে কেন ট্রাম্প হঠাৎ করে এই অ্যাগ্রি করলেন, এখন নেগোসিয়েশনে যাবেন? হোয়াট ইজ দ্য পলিটিক্যাল মিলিটারি প্রেশার? আমরা অর্থনীতির কথা শুনছি, অন্যান্য শুনছি, কিন্তু আপনার কাছে আমি শুনবো আপনার কাছ থেকে। ধন্যবাদ হাবিব ভাই, ধন্যবাদ হাসান ফেরদৌস ভাই। আমি যেহেতু ফাইন্যান্সের প্রফেসর, আমি সবকিছু মার্কেট রিঅ্যাকশন দেখে একটু বোঝার চেষ্টা করি, রিড করার চেষ্টা করি। হাবিব ভাই, আপনি দেখবেন যে যখন ডোনাল্ড ট্রাম্প টুইটটা করেছিল যে সিভিলাইজেশনকে তিনি মুছে দেবেন, Mm. how did the market react? It went down drastically. No, it went up. That is very interesting thing. Market went up because nobody took this threat seriously. Oh, okay. So initially you're talking about, okay, right. Okay. Yes, initially. Yeah. কিন্তু যখন তিনি একদম ফাইনাল থ্রেটটা দিলেন যে কিছুক্ষণের মধ্যেই বিরাট Yeah. বড় কিছু হয়ে যাবে, that's when market panicked little bit, কিন্তু it started coming back, যে কিছু লোক ভয় পেয়ে গিয়েছিল যে একটা সত্যি, কারণ ডেডলাইনটা চলে যাচ্ছে এবং তিনি একটা এসপার করে দিবেন। অনেকেই ভয় পাচ্ছিল যে সত্যি কি he's gonna, because you cannot trust him. He can nuke anybody, right? Yeah. সো ওই সময় একটু মার্কেট কিন্তু প্যানিক করেছিল, তাও খুব অল্প সময়ের জন্য ইট ওয়েন্ট আপ ব্যাক। সো এই জায়গাটাতে আমরা যেটা কনক্লুড করতে পারি যে ডোনাল্ড ট্রাম্প, যেটা হাসান ভাই সবসময় বলেন যে ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, তিনি অনেক হুমকি ধামকি দেবেন, কিন্তু ওই যে আমাদের মফস্বলে কিংবা পাড়ায় যখন কোনো নিজেদের মধ্যে গ্যাঞ্জাম হতো, তখন একজন বলতে এই আমার ধরিস, তাহলে কিন্তু আমি খেয়ে ফেলবো, এরকম অবস্থা। মানে দেয়ার ওয়াজ অলওয়েজ সামবডি টু রেস্ট্রেন, যে সে খুব মানে হম্বিতম্বি করবে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ নট গোয়িং টু ডু এনিথিং, এভরিবডি নোজ, কারণ কেউ না কেউ তাকে এসে ঠেকাবে। সো মানে আমরা অনেকেই পাকিস্তানের খুব সুনাম করছি যে তারা বিরাট বড় ডিল মেকার, কিন্তু প্রবাবলি সাম টাইম ডাউন দ্য রোড উই উইল রিয়েলাইজ যে ডোনাল্ড ট্রাম্প কি পাকিস্তানকে বলেছিলেন যে তুমি মধ্যস্থতা করো, তা নাহলে তো আমার মান সম্মান কিছু থাকছে না। এবং মানে ইট ওয়াজ এ ডেসপারেশন। আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিলেন যে এই 10 দফা এটা ওয়ার্কেবল, এবং মানে আই ওয়াজ সারপ্রাইজ, আমরা যদি 10 দফাগুলো পড়ি, ইভেন মানে ইরানের রেভলিউশনারি গার্ডও কিন্তু ভাবতে পারেনি যে ডোনাল্ড ট্রাম্প এগুলাকে ওয়ার্কেবল বলবেন। আমরা যদি একেবারে সিম্পলি বোঝার চেষ্টা করি দফাগুলো কি স্ক্রিনে আছে, যে প্রথম দফাটা হলো যে যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে যে কোনো ধরনের হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে, কমিটমেন্ট টু নন অ্যাগ্রেশন। তারপরে 2 নম্বর হলো যে হরমুজ প্রণালীর উপরে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। 3 নম্বর, পারমাণবিক কর্মসূচির প্রয়োজনে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার মেনে নিতে হবে। 4 নম্বর হলো ইরানের উপর আরোপিত সব ধরনের প্রাথমিক নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। দিস ইজ এ বিগ আস্ক। তারপরে হলো যে সমস্ত বিদেশি প্রতিষ্ঠানে ইরানের সংস্থার সঙ্গে ব্যবসা করে তাদের উপরে দেওয়া মানে সেকেন্ডারি যে স্যাংশন, সেগুলাও সেকেন্ডারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেওয়া সব প্রস্তাবের অবসান ঘটাতে হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA সব প্রস্তাব বাতিল করতে হবে। তারপরে এই ৮ নাম্বারটা হলো খুব ইন্টারেস্টিং, যে কম্পেনসেশন, যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ৯ নাম্বার, এই অঞ্চল থেকে সব মার্কিন যুদ্ধ সেনা প্রত্যাহার করতে হবে। এবং এই ১০ নাম্বারটা, যেটার ব্যাপারে হাসান ভাই বললেন যে জেডি ভ্যান্স বলছেন যে ইটস এ অনেস্ট মিস্টেক, যে এটা লেবানন, ইসরায়েল, হিজবুল্লাহ সংঘাত সহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। সো আমি শেষ করব এই বলে যে আজকে নিউ ইয়র্ক টাইমসে একটা আর্টিকেল এসেছে। এটা হলো ইউনিভার্সিটি অফ শিকাগোর প্রফেসর রবার্ট এ পেপ তিনি লিখেছেন, এবং টাইটেলটা হলো দ্য ওয়ার ইজ টার্নিং ইরান ইনটু এ মেজর ওয়ার্ল্ড পাওয়ার।